সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা লেকচার 5 এর অন্তর্ভুক্ত পার্ট 2 এর ইউনিট 1 নিয়ে আলোচনা করব। এখানে আমরা কিছু ওয়ার্ড শিখব, সাথে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেব। এর মাধ্যমে আমরা মজার ওয়েতে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস শিখে নিব। তাহলে চলো লেসনটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের প্রথম ওয়ার্ডটি হলো আরবিট্রারি। আমার সাথে একবার বলে ফেলো, আরবিট্রারি, যার অর্থ হলো অযৌক্তিক, স্বেচ্ছাচারী বা খামখেয়ালি। আরবিট্রারি, অযৌক্তিক, স্বেচ্ছাচারী বা খামখেয়ালি। এখন আমরা এই আরবিট্রারি দিয়ে একটি বাক্য তৈরি করব এবং আরবিট্রারি এর যে সিনোনিমগুলো রয়েছে সেই বাক্যে সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। আরবিট্রারি দিয়ে আমরা কি বাক্য তৈরি করতে পারি? যেমন আমরা বলতে পারি, মনে করো তোমরা একটা জায়গায় যাওয়ার জন্য ডেস্টিনেশন সেট করলে। এখন তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ওই যে তুমি ডেস্টিনেশন সেট করেছিলে, তোমার কি কোনো রিজন ছিল, কোনো স্পেসিফিক কারণ ছিল, নাকি তুমি সেটা খামখেয়ালি বা স্বেচ্ছাচারী বা অযৌক্তিক কোনো কারণে সেট করেছিলে? তাহলে বাক্যটির দিকে তাকাও। ডিড ইউ হ্যাভ আ রিজন ফর চুজিং দ্য ডেস্টিনেশন অর ওয়াজ ইট আরবিট্রারি? এই আরবিট্রারির জায়গায় যদি আমরা সিনোনিমটা ব্যবহার করি ডেসপটিক অর whimsical, তাহলে কি হবে? Did you have a reason for choosing the destination or was it whimsical? সেটা খামখেয়ালি ছিল, or was it despotic? সেটা কি স্বেচ্ছাচারী ছিল? তাহলে কি আমরা আরবিট্রারি এর সিনোনিম হিসেবে ডেসপটিক অথবা whimsical কে পেয়ে গেলাম। আর তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো যে এর অ্যান্টোনিম কি হবে। সেটা হচ্ছে সেন্সিবল, বিবেক বুদ্ধি সম্পন্ন কোনো একটা ডিসিশন আমরা যখন নিব বা বিবেক বুদ্ধি সম্পন্ন যখন একটা কাজ করব সেটাকে আমরা সেন্সিবল বলছি। তো বন্ধুরা, দ্য নেক্সট ওয়ার্ড ইজ পারসিকিউশন। আমার সাথে বলে ফেলো, পারসিকিউশন। পারসিকিউশন, যার অর্থ শাস্তি, যন্ত্রণা বা হচ্ছে ভোগ নিপীড়ন, এই ধরনের বিষয়কে বোঝাচ্ছে। তো এই পারসিকিউশন দিয়ে আমরা একটি বাক্য তৈরি করব এবং সেখানে সিনোনিম হিসেবে যে অপারেশন দেওয়া হয়েছে সেটিকে আমরা ব্যবহার করব। পারসিকিউশন ব্যবহার করার জন্য আমরা একটি বাক্য তৈরি করতে পারি এরকম যে গণতান্ত্রিক দেশে যখন দুটি দল খুব ভালো পজিশনে থাকে, একটি দল বিরোধী দল, আরেকটি হচ্ছে ক্ষমতাসীন দল, তখন কি হয়? মাঝে মাঝে এরকম অনেকে ক্লেম করে যে ক্ষমতাসীন দল বিরোধী দলের উপর নির্যাতন করছে বা শাস্তি যন্ত্রণা দিচ্ছে। তাহলে এরকম একটা উদাহরণ আমরা লিখতে পারি, কেউ একজন ক্লেম করছে যে গভর্নমেন্ট বা হচ্ছে ক্ষমতাসীন দল, সরকার হচ্ছে শাস্তি যন্ত্রণা বা ভোগ নিপীড়ন দিচ্ছে অপোনেন্টসদের অথবা অপোনেন্টের। তো এখানে আমরা যদি অপারেশন দিয়ে দেই, সামওয়ান ক্লেম দ্য গভর্নমেন্ট ইজ অপ্রেসিং, এই যে পারসিকিউটিংটা উঠিয়ে যদি আমরা অপ্রেসিং দিয়ে দেই তাহলে কিন্তু অর্থের কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। এই যন্ত্রণা, শাস্তি, ভোগ নিপীড়ন, এই টাইপের একটা অর্থই আমরা পেয়ে যাচ্ছি। আর যখন আমরা অ্যান্টোনিমের দিকে যাব তখন আমরা বলতে পারি ট্রাঙ্কুইলিটি। ট্রাঙ্কুইলিটি বলতে এমন একটা অবস্থাকে বোঝায় যেখানে কোনো ধরনের ভায়োলেন্স থাকবে না, পিসফুল একটা বা শান্তিপূর্ণ একটা অবস্থা বিরাজমান করবে, ওই ধরনের অবস্থাকে আমরা বলছি ট্রাঙ্কুইলিটি। তো যদি আমরা বলি যে ইফ দেয়ার ইজ ট্রাঙ্কুইলিটি, তখন আমরা সেটা বলতে পারি যে হ্যাঁ, ওইখানে কোনো ধরনের পারসিকিউশন নেই বা পারসিকিউশনের উপস্থিতি নেই। তো বন্ধুরা, দ্য নেক্সট ওয়ার্ড ইজ ম্যানিফেস্ট। ম্যানিফেস্ট অর্থ হলো সুস্পষ্টভাবে দেখানো। ম্যানিফেস্ট, সুস্পষ্টভাবে দেখানো। ম্যানিফেস্ট, সুস্পষ্টভাবে দেখানো। আমার সাথে বলে ফেলো আরেকবার, ম্যানিফেস্ট, সুস্পষ্টভাবে দেখানো। কোনো একটা বিষয় যখন আমরা সুস্পষ্টভাবে দেখাবো বা প্রদর্শন করব সেটাকে আমরা ম্যানিফেস্ট বলতে পারি। আর গার্মেন্টস ওয়ার্কারদের বিষয়ে যদি আমি একটু বলি, যেমন হচ্ছে যে গার্মেন্টস ওয়ার্কারদের যখন বিভিন্ন ডিমান্ডস বা তাদের যে চাহিদা রয়েছে সেগুলো যখন পূরণ না হয় তখন তারা কি করে? বিভিন্ন আন্দোলন করে বা বিভিন্ন ডিমান্ড নিয়ে তারা হচ্ছে ক্লেম করে, অথবা হচ্ছে তারা বিভিন্ন ম্যানিফেস্ট করতে পারে যে তাদের যে ডিসস্যাটিসফ্যাকশনগুলো রয়েছে সেগুলো তারা ফুটিয়ে তুলতে পারে বা সেগুলো সুস্পষ্টভাবে দেখাতে পারে। এই ধরনের একটা উদাহরণ আমরা দিয়ে দিচ্ছি। তাদের যে অসন্তুষ্টিগুলো রয়েছে বা অসন্তুষ্টির কারণগুলো রয়েছে তারা সেগুলো সুস্পষ্টভাবে দেখানোর সিদ্ধান্ত নিল। এখানে আমরা যদি সিনোনিম হিসেবে ডেমনস্ট্রেটটা নিয়ে আসি ম্যানিফেস্টের জায়গায়, তাহলে কি হচ্ছে? দ্য ওয়ার্কার্স ডিসাইডেড টু demonstrate their dissatisfactions, তাদের যে ডিসস্যাটিসফ্যাকশন গুলো রয়েছে সেগুলো তারা দেখানোর সিদ্ধান্ত নিল, যার মাধ্যমে তারা তাদের দাবি বা হচ্ছে তাদের যে চাহিদা রয়েছে সেটা পাবে বলে তাদের দৃঢ় বিশ্বাস। আর বন্ধুরা, যদি এই বিষয়গুলো তারা সুস্পষ্টভাবে না দেখাতে চায় তখন কি হবে অ্যান্টোনিম? অবশ্যই গেস করতে পারছো, হ্যাঁ, হাইড করতে পারবে বা কনসিল করতে পারবে, লুকিয়ে রাখতে পারবে। এন্ড দ্য নেক্সট ওয়ার্ড ইজ উইডলক। উইডলক মানে হচ্ছে বিবাহ বন্ধন। খুব সহজ একটি ওয়ার্ড, উইডলক, বিবাহ বন্ধন। এর মাধ্যমে আমরা একটি বাক্য তৈরি করব এবং সেখানে সিনোনিম হিসেবে ম্যারেজ এর ব্যবহার করব। চলো বাক্যটি তৈরি করে ফেলা যাক। আই এম গোয়িং, খুব সহজ একটি বাক্য দিচ্ছি, গোয়িং টু the
wedlock program of my friend, আমার বন্ধুর বিয়ের যে প্রোগ্রাম সেখানে আমি যাচ্ছি, সেখানে আমি অ্যাটেন্ড করতে যাচ্ছি। এখানে উইডলকের পরিবর্তে আমি ম্যারেজ সেরেমনি দিতে পারি বা হচ্ছে ম্যারেজ প্রোগ্রাম দিতে পারি। আর এই উইডলক অ্যান্ড ম্যারেজ এটা হচ্ছে এক ধরনের বন্ধন বা হচ্ছে বৈবাহিক বন্ধন। এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি ডিভোর্স অর dissolution. So divorce and dissolution has been a common phenomenon nowadays. বর্তমান সময়ে এই যে আমাদের যে ডিভোর্স অ্যান্ড ডিসলিউশন আছে সেটা খুব কমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। অ্যান্ড দ্য নেক্সট ওয়ার্ড ইজ প্লাইট। তোমরা দেখতে পাচ্ছ প্লাইট। প্লাইট অর্থ হচ্ছে দুরবস্থা বা দুর্দশা। প্লাইট দুরবস্থা বা দুর্দশা। প্লাইট দুরবস্থা বা দুর্দশা। আমাদের প্রত্যেকের লাইফেই কিন্তু অনেক দুর্দশা বা দুরবস্থা থাকে, আপস অ্যান্ড ডাউনস থাকে, সেগুলো ওভারকাম করেই আমাদেরকে লাইফে সফল হতে হয়। এখন আমরা এই প্লাইটসের একটি উদাহরণ তৈরি করব এবং এর সিনোনিম হিসেবে আমরা দেখতে পাচ্ছি ডিফিকাল্টি অ্যান্ড প্রেডিকামেন্ট রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করব। যেমন আমি বলতে পারি ঝড় বৃষ্টির কারণে যারা আক্রান্ত হয়েছে তাদের যে ভোগান্তি, তাদের যে দুরবস্থা বা দুর্দশা, সেটার সাথে আমার যে প্রবলেমগুলো রয়েছে এগুলো কম্পেয়ার করা যায় না বা যাবে না। মানে আমার প্রবলেমগুলো অনেক নগণ্য, কিন্তু আমি এগুলো নিয়েই অনেক ঘাবড়ে যাচ্ছি। কিন্তু যারা হচ্ছে এই স্টর্ম ভিকটিমস বা যারা হচ্ছে বন্যা বা হচ্ছে বিভিন্ন খরা এই ধরনের সমস্যায় জর্জরিত, তাদের সমস্যাগুলো আরও অনেক সিভিয়ার, আরও অনেক এক্সট্রিম। এখানে মূলত প্লাইট বলতে দুরবস্থাকেই বোঝাচ্ছে। তাহলে দেখো বন্ধুরা, আমরা যদি এই প্লাইটের পরিবর্তে ডিফিকাল্টি আনি তাহলে কি হবে? মাই প্রবলেমস আর নট কম্পেয়ার্ড উইথ দ্য difficulty of the storm victims। আর যদি বলি প্রেডিকামেন্ট, তাহলে প্রেডিকামেন্ট বসিয়ে দিলে আমাদের একই ধরনের একটি মিনিং দিচ্ছে। আর অ্যান্টোনিম হিসেবে কি হতে পারে? দুরবস্থার অ্যান্টোনিম বুঝতেই পারছো যে অ্যাডভান্টেজ বা সুবিধে, এরকম একটা কিছু হবে। ওকে, তাহলে দুরবস্থার আই মিন অ্যান্টোনিম হচ্ছে অ্যাডভান্টেজ বা সুবিধে। ওকে, তার পরের ওয়ার্ডটি হচ্ছে ডেপিক্ট। ডেপিক্ট অর্থ হচ্ছে চিত্রিত করা। আমার সাথে বলে ফেলো ডেপিক্ট, চিত্রিত করা। ডেপিক্ট চিত্রিত করা। আর ডেপিক্টের সিনোনিম হলো ডিসক্রাইব অ্যান্ড স্কেচ। এখন আমরা ডেপিক্ট দিয়ে একটি বাক্য তৈরি করব। আমরা বলতে পারি প্রত্যেকেরই কিন্তু একটি নির্দিষ্ট সেক্টর থাকে বা একটি স্পেসিফিক ফিল্ড থাকে। এরকম হয় না যে তিনি বা সে যে পেইন্টিংসগুলো বা যে চিত্রকর্মগুলো করছে সেগুলোর মাধ্যমে সে মূলত অর্ডিনারি পিপল, সাধারণ মানুষের জীবনযাত্রার যে একটি ধারা রয়েছে, সাধারণ মানুষের জীবনযাত্রার বিষয়টি সে ফুটিয়ে তুলছে। তো এখানে মূলত আমরা এই যে ডেপিক্টের মাধ্যমে আমরা বোঝাচ্ছি যে চিত্রিত করা। আমরা যদি ডেপিক্টটা চেঞ্জ করে ডিসক্রাইব দিয়ে দেই তাহলে কিন্তু একই হবে অর্থ। হার পেইন্টিংস ডিসক্রাইব দ্য লাইভস অফ অর্ডিনারি পিপল। অথবা আমরা বলতে পারি হার পেইন্টিংস স্কেচ দ্য লাইভস অফ অর্ডিনারি পিপল। এই চিত্রিত করার অ্যান্টোনিম কি হবে? লুকিয়ে রাখা বা হচ্ছে দমিয়ে রাখা। যেমন দেখো তোমরা হাইড অথবা সাপ্রেস। তাহলে ডেপিক্টের অ্যান্টোনিম হলো হাইড অর সাপ্রেস, হাইড অর সাপ্রেস। আর সিনোনিম হলো স্কেচ অথবা ডেমনস্ট্রেট। ওকে বন্ধুরা, আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে ফ্রাইট। ফ্রাইট অর্থ আকস্মিক প্রচন্ড ভীতি। তুমি যখন খুব ভয় পেয়ে যাবে বা কোনো আতঙ্কে থাকবে সেটাকে তুমি বলতে পারো ফ্রাইট। ফ্রাইট মানে আতঙ্ক বা আকস্মিক প্রচন্ড ভীতি। যেমন এরকম হয় না যে সবাই বিছানায় শুয়ে থাকে আতঙ্কের কারণে, যেমন উদাহরণ দিলেই তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। মানে তারা আতঙ্কে কাঁপতে কাঁপতে বিছানায় শুয়ে আছে বা শুয়েছিল, এরকম টাইপের। সো এই যে আমরা ফ্রাইটের পরিবর্তে বলতে পারি হরর আর ডিসমেই, কেননা এখানে আমরা এই যে ফ্রাইটের পরিবর্তে হরর আর ডিসমেই ব্যবহার করতে পারি। এগুলো দিয়ে মূলত আকস্মিক ভয় বা আতঙ্ক এই বিষয়গুলোকে বোঝায় বা রেফার করে। আর যখন আমরা এর অ্যান্টোনিম বলবো তখন আমরা বলবো কনফিডেন্স অ্যান্ড কারেজ। কেননা তোমার যখন কনফিডেন্স থাকবে, আত্মবিশ্বাস থাকবে অথবা সাহস থাকবে, তখন কিন্তু তুমি আর ভয় পাচ্ছ না, তুমি আতঙ্কে থাকছো না। তাই এই ফ্রাইটের অ্যান্টোনিম হচ্ছে কনফিডেন্স অর কারেজ। ফ্রাইটের অ্যান্টোনিম হচ্ছে কনফিডেন্স অর কারেজ। আর সিনোনিম তো তোমরা দেখলে হরর অ্যান্ড ডিসমেই। দ্য নেক্সট ওয়ার্ড ইজ কনভেই। কনভেই মানে হচ্ছে জ্ঞাপন করা, জানানো, জ্ঞাপন করা। এরকম বলি না যে কনভে মাই সালাম টু ইউর প্যারেন্টস, এই ধরনের বাক্য আমরা বলে থাকি। আর কনভেই এর সিনোনিম হলো নোটিফাই অথবা ইনফর্ম। আমরা আরেকটু বড় একটা বাক্য যদি তৈরি করতে চাই তাহলে আমরা এরকম বাক্য একটা লিখতে পারি। ধরো একটা পরিবারের কেউ একজন মারা গেল, তাদের শোক বার্তা পাঠানোর বিষয়টি আমরা সরাসরি সবাই উপস্থিত হতে পারছি না অফিসের, আমাদের কলিগের একজন বাবা মারা গেল, তখন আমরা বলবো তুমি যেহেতু যাচ্ছ
প্লিজ কনভে আওয়ার কন্ডোলেন্সেস টু দ্য ফ্যামিলি, সেই পরিবারে আমরা যে শোক প্রকাশ করছি এই জিনিসটি জ্ঞাপন করে দিও। এখন আমরা এই যে এই কনভের পরিবর্তে আমরা বলতে পারি প্লিজ নোটিফাই, অথবা আমরা বলতে পারি প্লিজ ইনফর্ম। আর আমরা যদি জানাতে না চাই, জ্ঞাপন করতে না চাই, তখন আমরা অ্যান্টোনিম হিসেবে হাইড করব, অথবা সেই বিষয়টি যদি আমরা অবহেলা করি তখন আমরা কি করছি, নেগলেক্ট করছি। বিষয়টি তোমরা বুঝতে পেরেছো অবশ্যই, যে কনভে অর্থ জ্ঞাপন করা, যার সিনোনিম হিসেবে আমরা বলছি নোটিফাই অর ইনফর্মকে, অ্যান্ড অ্যান্টোনিম হচ্ছে হাইড অর নেগলেক্ট। সো আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ রেফার। রেফার মানে হচ্ছে উল্লেখ করা। আমার সাথে বলে ফেলো, রেফার উল্লেখ করা, রেফার উল্লেখ করা। এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি সাইটস অর মেনশনকে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা রেফার দিয়ে একটি বাক্য তৈরি করব। এখানে তুমি দিতে পারো ফ্রেঞ্চ রেভলিউশন বা যে কোনো একটা ইতিহাসের বা ঐতিহাসিক ঘটনার ডেটগুলো জানার জন্য সে আমাকে একটি রেফার করেছিল। কি করেছিল? একটি হিস্ট্রি বইয়ের উল্লেখ করেছিল। এখানে আমি রেফারের পরিবর্তে আমি কিন্তু বলতে পারি যে হি সাইটেড অথবা হি মেনশনড আ হিস্ট্রি বুক টু ফাইন্ড আউট দ্য ডেটস অফ ফ্রেঞ্চ রেভলিউশন। হি সাইটেড অর হি মেনশনড, তার মানে হচ্ছে রেফারের সিনোনিম হচ্ছে সাইট অর মেনশন। আর অ্যান্টোনিম বুঝতেই পারছো তোমরা, হাইড অ্যান্ড কনসিল। হাইড মানে লুকিয়ে রাখা, কনসিল মানেও লুকিয়ে রাখা। যখন আমরা কোনো একটা বিষয় উল্লেখ না করবো তখন কি করবো, সেই জিনিসটা আমরা লুকিয়ে রাখবো। সো দ্য বন্ধুরা, দ্য নেক্সট ওয়ার্ড ইজ হ্যাগলিং। হ্যাগলিং মানে দর কষাকষি। আমার সাথে বলে ফেলো, হ্যাগলিং দর কষাকষি, হ্যাগলিং দর কষাকষি বা দামাদামি। হ্যাগলিং এর সিনোনিম তোমরা খুব সহজ, এই পরিচয়টি মানে এই শব্দটির সাথে তোমরা খুবই পরিচিত, বার্গেইন বা বার্গেইনিং। হ্যাগলিং, বার্গেইনিং। তাহলে চলো একটি বাক্য তৈরি করে নেই। কোম্পানি এবং ইনভেস্টরদের মধ্যে দর কষাকষি চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? আনটিল দ্য প্রাইস ইজ অ্যানাউন্সড। একইভাবে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার মধ্যেও দর কষাকষি চলে, বা তোমরাও যখন কোনো কিছু কিনতে যাও তখন তোমরা হ্যাগলিং করো। হ্যাগলিং এর পরিবর্তে আমরা সচরাচর যে ওয়ার্ডটা ব্যবহার করে থাকি সেটা হলো বার্গেইন। এখানে আমি যদি বলি বার্গেইনিং বিটুইন দ্য কোম্পানি অ্যান্ড ইনভেস্টর্স উইল বি কন্টিনিউড আনটিল দ্য প্রাইস ইজ অ্যানাউন্স, তাহলে কিন্তু বাক্যের অর্থ একই থাকছে, কেননা আমাদের হ্যাগলিং এর সিনোনিম হচ্ছে বার্গেইন। আর আমরা যখন একটি মতের মধ্যে চলে আসব, দুজনে একটি দামে রাজি হয়ে যাব, তখন কি হব? আমরা অ্যাগ্রি করব বা কনকার করব। তাহলে বুঝতে পারছো হ্যাগলিং এর অ্যান্টোনিম হচ্ছে কনকার অর অ্যাগ্রি। দ্য নেক্সট ওয়ার্ড ইজ ডিপার্চার। ডিপার্চার মানে হচ্ছে প্রস্থান। ডিপার্চার, প্রস্থান। আমার সাথে বলে ফেলো, ডিপার্চার, প্রস্থান, ডিপার্চার, প্রস্থান। ডিপার্চার সিনোনিম হিসেবে আমরা বলবো এক্সিস্টকে। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এই ডিপার্চার দিয়ে একটি বাক্য তৈরি করে ফেলা। আমরা বলতে পারি, এরকম হয় না যে একটানা বৃষ্টির কারণে ঘর থেকে একদমই বের হতে পারছি না, ট্রেন মিস হয়ে যাচ্ছে, ওইদিকে আমাদের জার্নি লেট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ব্যাড ওয়েদার কারণে বাসা থেকে বের হতে পারছি না, ডিপার্চার করতে পারছি না, আমাদের বাসা ত্যাগ করতে পারছি না, বাসা ছেড়ে যেতে পারছি না। একইভাবে ডিপার্চার কিন্তু ট্রেনের ক্ষেত্রে হতে পারে। ট্রেন যখন স্টেশন ত্যাগ করে যায়, ট্রেন স্টেশন ছেড়ে যায়, তখন সেটাকে আমরা ডিপার্চার বলি। ট্রেন, বাস বা হচ্ছে আমরা ব্যক্তি হিসেবে যখন কোনো একটা স্থান প্রস্থান করব তখন সেটাকে আমরা ডিপার্চার বলবো। এখন এই ডিপার্চার জায়গায় যদি আমরা এক্সিস্ট দেই, আওয়ার exist was delayed because of the bad weather। আর যখন আমরা ডিপার্চার অ্যান্টোনিম ভাববো তখন কি হবে? আগমন বা হচ্ছে কোনো কিছুর প্রবেশ বুঝাবে। দেখো তোমরা, অ্যারাইভাল মানে আগমন আর এন্ট্রেন্স মানে প্রবেশ। আমাদের সর্বশেষ ওয়ার্ডটি হচ্ছে ব্যাগি, ঢোলা, ঢলঢলে। So what do you think about my t-shirt? Is it a ঢোলা t-shirt? Is it a baggy t-shirt? No. So আমি যদি লিখি is it a baggy t-shirt, তুমি অবশ্যই বলবে যে না, it's a tight t-shirt or it's a firm t-shirt, কেননা এটি অনেক ভালোভাবে লেগে আছে। it's not a baggy t-shirt। তাহলে baggy এর সিনোনিম তোমরা বুঝতে পারছো, flabby or লুজ। যখন ঝোলা বা ঢোলঢোলে ঢোলা বা হচ্ছে যে কোনো লুজ কিছু আমরা পরবো জামা কাপড়ের ক্ষেত্রে, তখন সেটাকে আমরা ব্যাগি বলতে পারি। তো বন্ধুরা, আজকের আলোচনা ছিল এ পর্যন্তই। তোমরা সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম গুলো ভালোভাবে বাসায় পড়বে, এবং আমরা যে বাক্যগুলো তৈরি করেছি সেগুলোর সাথে নতুন নতুন আরো বাক্য তৈরি করার মাধ্যমে তোমরা সেগুলো চর্চা করবে। তাহলেই দেখবে প্যাসেজ সলভ থেকে শুরু করে অন্য যেই কোনো ক্ষেত্রে তোমরা ভোকাবুলারিতে সবার থেকে অনেক এগিয়ে থাকবে। তারপরও যদি এই বিষয়ে তোমাদের কোনো কনফিউশন থাকে, প্রশ্ন থাকে, কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দিবে, অবশ্যই আমরা উত্তর করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এন্ড আমার জন্য দোয়া করবে। গুড বাই।